নবগঞ্জ সরকারি কলেজের অনলাইন ক্লাসে আমার উচ্চ মাধ্যমিক শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন পরে তোমাদের সাথে ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আশা করি তোমরা ভালো আছো সবাই। গত ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের জৈব রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের বিভিন্ন প্রকার বিক্রিয়া সম্পর্কে আলোচনা করছিলাম। এই বিক্রিয়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে গত ক্লাসে সর্বশেষ যে অংশটা তোমাদের আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে বেনজিনের বহু প্রতিস্থাপন, অর্থাৎ বেনজিনের যদি প্রতিস্থাপন বিক্রিয়া হয় তাহলে সেটা একক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়। যেমন বেনজিন থেকে নাইট্রোবেনজিন, বেনজিন থেকে ক্লোরোবেনজিন, বেনজিন থেকে টলুইন, এগুলো প্রস্তুতির সময় দেখা গেছে বেনজিনের একমাত্র অবস্থানে কি নতুন কোনো মূলক বা পরমাণু গুচ্ছ যুক্ত হয়েছিল। যেমন বেনজিনের যদি নাইট্রেশন করা হয় তাহলে নাইট্রোবেনজিন তৈরি হয়, সেটা একক প্রতিস্থাপিত যৌগ বেনজিনের। এখন ওই নাইট্রোবেনজিনের সাপেক্ষে অথবা টলুইনের সাপেক্ষে আমি এখানে তোমাদের বোঝানোর জন্য লিখে রেখেছি যে এখানে আর অর্থাৎ অ্যালকাইল গ্রুপ যদি হয় তাহলে বেনজিন রিংয়ের সাথে অ্যালকাইল গ্রুপ যুক্ত অ্যালকাইল বেনজিন অথবা টলুইন যদি এটা CH3 মূলক হয় তাহলে এই টলুইনের সাপেক্ষে তার পার্শ্ববর্তী দুই পাশে দুইটা অবস্থান, সেই দুইটা অবস্থান হচ্ছে 1 নাম্বার অবস্থান। এবং এই 1 নাম্বার, এর আগে আমি গত ক্লাসে বলেছিলাম যে বেনজিনের বহু প্রতিস্থাপন অবস্থান কয় প্রকারের হতে পারে। এরকম বলেছিলাম যে এটা 2 নম্বর অবস্থান, অবশ্যই এটার সাপেক্ষে 1 2 1 3 1 4, এদিকেও 1 2 1 3 অথবা 1 4, অথবা তোমার এরকম অবস্থান এইটার সাপেক্ষে এইটার এই মূলকের সাপেক্ষে এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 নাম্বার। তাহলে 1 2 1 6 এই দুই অবস্থান মূলত একই অবস্থান এবং এই অবস্থানকে বলা হয় অর্থ অবস্থান। 1 3 এবং 1 5 এই দুইটা অবস্থান হচ্ছে মেটা অবস্থান, মূলত একই। আর 1 4 সেটা হচ্ছে প্যারা অবস্থান। তাহলে 1 2 1 3 আর 1 4 এই তিনটা অবস্থান অর্থ, মেটা এবং প্যারা অবস্থান। এবং এইভাবেই বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া যখন সংঘটিত হবে তখন তার নাম এই অবস্থানগুলো অনুসারে হবে। যেমন একটা উদাহরণ তোমাদের দিয়ে বলি যে মনে করো টলুইন, আমি বেনজিনের একক প্রতিস্থাপিত যৌগ টলুইন যদি নিই, এইটার যদি হ্যালোজেনেশন করি, অর্থাৎ মনে করো ক্লোরিন যুক্ত করলাম, তাহলে ক্লোরিন মনে করো এইখানে যুক্ত হলো, এইটার নাম কি হবে? এইটার নাম হবে অর্থ ক্লোরো টলুইন। যেহেতু এটা ক্লোরিনের অবস্থানটা অর্থ অবস্থানে, এই জন্য এটার নাম হচ্ছে অর্থ ক্লোরো টলুইন। আবার যদি সংখ্যা দিয়ে প্রকাশ করি তাহলে এটা 1 নম্বর অবস্থান, এটা 2 নম্বর অবস্থান ছিল, তাহলে এটাকে বলা যাবে এরকম 2 ক্লোরো টলুইন। অনুরূপভাবে এরকম যদি হয় যে আরো মূলক যুক্ত আছে, বহু প্রতিস্থাপন যেহেতু বলা হয়েছে, তাহলে এরকম হতে পারে যে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তাহলে এইটার নাম কি হবে? সংখ্যা দিয়ে যদি বলি, এদিক দিয়ে এটা 1 নম্বর অবস্থান, 2 3 4 5 6, তাহলে 2 4 6 ট্রাই
ক্লোরোটলুইন। তাহলে এটা অর্থ ক্লোরোটলুইন, এটা দ্বি প্রতিস্থাপন ছিল, আর এখানে বহু প্রতিস্থাপন দেখো, এটা 2 3 4 তিনটা অবস্থানে মূল প্রতিস্থাপকের সাপেক্ষে বাকি তিনটা অবস্থানে তিনটা ক্লোরিন পরমাণু বা মূলক যুক্ত হয়ে এখানে 2,4,6 ট্রাইক্লোরোটলুইন তৈরি হয়েছে। তাহলে এগুলো হচ্ছে বেঞ্জিনের বহু প্রতিস্থাপিত যৌগ। এখন এগুলো বিক্রিয়ার সাহায্যে সংগঠিত হয়, বিক্রিয়ার সাহায্যে গঠিত হয়। তাহলে টলুইনের হ্যালোজেনেশন করলে এরকম তৈরি হবে, অথবা এটা তৈরি হবে। আবার মনে করো এরকম একটা যৌগ যে টলুইন ছিল, এখানে এইখানে মনে করো একটা নাইট্রো মূলক যুক্ত আছে, তাহলে এটার নাম কি হবে? মেটা নাইট্রো টলুইন। এটার নাম হবে মেটা নাইট্রো টলুইন। আবার অবস্থান দিয়ে যদি বলি যে 3 নাইট্রোজেন। এখন কোন জায়গায় কোন অবস্থানে প্রতিস্থাপক যুক্ত হবে বিক্রিয়ার সাহায্যে? মনে করো টলুইনের বিক্রিয়া করলাম, কোন অবস্থানে প্রথমে দ্বিতীয় প্রতিস্থাপক যাবে? ক্লোরিন বা হ্যালোজেন অথবা নাইট্রোমূলক অথবা অন্য কোনো মূলক কোন অবস্থানে যাবে সেইটা বিক্রিয়ার শর্ত সাপেক্ষে, এবং ওই মূলক যেটা আগত মূলক আসবে পরবর্তীতে সেই আগত মূলকের বৈশিষ্ট্য অনুসারে এবং আরেকটা এই প্রথম প্রতিস্থাপকের বৈশিষ্ট্য অনুসারে তার অবস্থানটা নির্ণীত হবে। যেমন মিথাইল মূলককে বলা হয় অর্থ প্যারা নির্দেশক। এখানে লেখা আছে অর্থ প্যারা নির্দেশক। টলুইনের মিথাইল মূলকটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক মানে কি? যে টলুইনের মিথাইল মূলকের সাপেক্ষে অন্য যে মূলকগুলো বেঞ্জিনের প্রতিস্থাপন ঘটাবে সেই মূলকগুলো কোন অবস্থানে যাবে? অর্থ আর প্যারা অবস্থান। কয়টা অর্থ অবস্থান আছে? দুইটা। এখানে 2 নাম্বার আর 6 নাম্বার অর্থ অবস্থান, আর প্যারা অবস্থান হচ্ছে 4 নাম্বার। তাহলে 2 নাম্বার অবস্থান, 4 নাম্বার অবস্থান এবং 6 নাম্বার অবস্থান, এই তিনটা অবস্থানে এই মিথাইল মূলক হচ্ছে প্রতিস্থাপন ঘটাতে পারবে। কিভাবে ঘটাবে সেটা পরে আলোচনা করছি। অনুরূপভাবে নাইট্রো মূলককে বলা হয় মেটা নির্দেশক। মেটা নির্দেশক অর্থাৎ কোন জৈব যৌগের যদি মূল প্রতিস্থাপক নাইট্রো মূলক হয়, অর্থাৎ মনে করো নাইট্রোবেনজিন, তাহলে নাইট্রোবেনজিনের নাইট্রো মূলকের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এই মূলকটা অন্য প্রতিস্থাপক দ্বিতীয় অথবা তৃতীয় বা অন্য প্রতিস্থাপককে কোথায় নিয়ে আসবে? প্রথমত মনে করো হ্যালোজেনেশন যদি করি নাইট্রো মূলকে, তাহলে মেটা ক্লোরো নাইট্রোবেনজিন তৈরি হবে। মেটা ক্লোরো নাইট্রোবেনজিন। তাহলে এই যে বৈশিষ্ট্য যে একটা মূলক মেটা নির্দেশক, একটা মূলক অর্থ এবং প্যারা নির্দেশক হয় কেন এবং কিভাবে, সেটা বিস্তারিত আলোচনা করব উদাহরণের সাহায্যে। তার আগে আমাদের দুইটা টপিক জানা দরকার। যে এখানে লেখা আছে দেখো, বেনজিনের নিউক্লিয়াস সম্পর্কে বলা আছে যে বেনজিনের নিউক্লিয়াস কোনটা। আমরা জানি যে বেনজিন হচ্ছে চাকরিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগ। এই অ্যারোমেটিক যৌগের যে মূল কাঠামোটা, চাকরিক যে কাঠামোটা, সেইটাই হচ্ছে নিউক্লিয়াস।
তাহলে অ্যারোমেটিক যৌগের মূল চাকরিক কাঠামোকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের সংজ্ঞা বিভিন্ন ভাবে আছে, যেমন কোন জীববিজ্ঞান যখন আলোচনা করা হয়, জীববিজ্ঞানের নিউক্লিয়াস হচ্ছে কেন্দ্রবিন্দু। আমাদের রসায়নের নিউক্লিয়াস বলা হয় কিভাবে? কোন পরমাণু প্রোটন এবং নিউট্রন সংখ্যা যেখানে থাকে সেই অংশটাকে বলা হয়, বা ভারী অংশটা বা যেটা মূল ভর যেখানে থাকে, পুঞ্জীভূত থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে বেনজিন বা অ্যারোমেটিক যৌগের মূল যে কাঠামোটা সেটা হচ্ছে বেনজিনের নিউক্লিয়াস। আর পার্শ্ব শিকল কাকে বলবো? পার্শ্ব শিকল হচ্ছে যে কার্বন যুক্ত যে সকল মূলক বেনজিন নিউক্লিয়াসে প্রতিস্থাপক হিসাবে উপস্থিত থাকে তাকে পার্শ্ব শিকল বলে। উদাহরণ দিয়ে তোমাদের দেখাই। উদাহরণে আমি বলতে পারি টলুইনের কথা, আবার যে টলুইনে দেখো একটু খেয়াল করে যে বেনজিনের যে মূল কাঠামো, এই অংশটুকু এটা হচ্ছে নিউক্লিয়াস। চাকরিক কাঠামো যুক্ত অংশটা হচ্ছে নিউক্লিয়াস। পার্শ্ব শিকলের সংজ্ঞা কি? কার্বন যুক্ত যে সকল মূলক বেনজিনের চক্রে কি থাকবে? প্রতিস্থাপক হিসাবে উপস্থিত থাকবে। তাহলে এটা হচ্ছে পার্শ্ব শিকল। পার্শ্ব শিকলে মনে রাখবা অবশ্যই কার্বন পরমাণু থাকতে হবে এবং সেইটা প্রতিস্থাপক হিসেবে চাকরিক কাঠামো কার্বনের সাথে ওই কার্বনের বন্ধন থাকতে হবে। অন্য কোনো মূলক থাকলে সেটা পার্শ্ব শিকল বলতে পারবো না। মনে করো বেনজিন শিকলে যদি নাইট্রো মূলক থাকে, বেনজিন শিকলে যদি হ্যালোজেন থাকে, বেনজিন শিকলে যদি OH থাকে, তাহলে সেইটাকে পার্শ্ব শিকল বলতে পারবো না। আবার বেনজিন শিকলে মনে করো অ্যালডিহাইড মূলক আছে, এটাকে পার্শ্ব শিকল বলতে পারবো কিনা? কার্বনের সাথে যুক্ত থাকবে, কিন্তু কার্বনের সাথে যুক্ত থাকবে কার্বন, এটাও পার্শ্ব শিকল বলতে পারবো না। এই কারণে যে এই কার্বনের সাথে অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল আছে এখানে, তাহলে পার্শ্ব শিকল হচ্ছে সেই মূলক যেটা সাধারণত অ্যালকেন থেকে আসে, অথবা তোমার অ্যারোমেটিক যৌগের হতে পারে ফিনাইল মূলক। মনে করো ফিনাইল মূলক C6H5, সেটা পার্শ্ব শিকল হতে পারে। CH3 ইথাইল মূলক, মিথাইল মূলক, এইগুলো হচ্ছে পার্শ্ব শিকল। তাহলে পার্শ্ব শিকল হতে গেলে সেগুলো অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ হবে। বাকি যে মূলকগুলো হবে সেগুলোকে আমরা কার্যকরী মূলক বলতে পারবো। কার্যকরী মূলক সম্পর্কে এই অধ্যায়ের প্রথম দিকে আলোচনা তোমাদের করেছি যে কার্যকরী মূলক কোনগুলোকে বলে, যারা কি বৈশিষ্ট্য নির্ধারণ করে, জৈব যৌগের বৈশিষ্ট্য নির্ধারণ করে, সেগুলো হচ্ছে কার্যকরী মূলক।
আর পার্শ্ব শিকল শুধুমাত্র কার্বন গঠিত অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপগুলো হবে। তাহলে এটা চলে গেল নিউক্লিয়াস এবং পার্শ্ব শিকল সম্পর্কে। এইবার আলোচনা করব যে যেখানে বলেছিলাম যে অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক কাদেরকে বলবো? যে সকল মূলক বেঞ্জিন চক্রের মূল প্রতিস্থাপকের সাপেক্ষে অন্য আগত প্রতিস্থাপককে কোথায় নিয়ে আসবে? অর্থ চক্রের অর্থ বা প্যারা অবস্থানে অর্থ বা প্যারা অবস্থানে নিয়ে আসে এবং বিক্রিয়া সংঘটিত করে তাদেরকে অর্থ প্যারা নির্দেশক বলা হয়। অর্থ প্যারা নির্দেশক এরা কারা হতে পারে? উদাহরণ যেমন অ্যামিনো মূলক, তারপরে OH মূলক, হাইড্রক্সিল মূলক, তারপরে অ্যালকাইল মূলক, মিথাইল মূলক, এরা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। এরা কি করে? বেঞ্জিন চক্রে উপস্থিত থাকলে, বেঞ্জিন চক্রে মনে করো অ্যামিনো মূলক উপস্থিত আছে, বেঞ্জিন চক্রে এই অর্থ প্যারা নির্দেশকগুলো উপস্থিত থাকলে চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে। এরা বেঞ্জিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এরা অর্থ ও প্যারা অবস্থানে প্রতিস্থাপন ঘটায়। 3 নাম্বার হচ্ছে এরা চক্রের 2, 4 ও 6 অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। তাহলে এই তিনটা কারণ কি? তিনটা ঘটনা ঘটে যদি বেঞ্জিন চক্রে অর্থ প্যারা নির্দেশক উপস্থিত থাকে, তাহলে এই অর্থ প্যারা নির্দেশক কি করে? বেঞ্জিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে। কিভাবে বৃদ্ধি করে সেটা রেজোনেন্স দিয়ে আমরা আলোচনা করব, তোমাদের দেখাবো এবং বোঝাবো। এবং সেই সাথে চক্রের 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে, সেটাও রেজোনেন্সের সাহায্যে
এবং রেজোনেন্স তোমরা জানো যে রেজোনেন্স যত ঘটবে, যদি অ্যারোমেটিক যৌগে রেজোনেন্স ঘটে তাহলে সেই যৌগটা সুস্থিতিশীল হয় বা স্থিতিশীলতা তার বৃদ্ধি পায়, সক্রিয়তা বৃদ্ধি পায়। এবং বেঞ্জিন চক্রের এই যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন তোমরা জানো যে এরা কি সর্বদা সঞ্চরণশীল মানে ঘুরতে থাকে এবং ঘোরার ফলে এদের শক্তি হ্রাস পায় এবং যত শক্তি হ্রাস পাবে তত এরা সক্রিয় হবে এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। যদি শক্তি বেশি থাকে তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইবে না। আচ্ছা, এরপরে অর্থপ্যারা অবস্থানে এরা প্রতিস্থাপন ঘটায়। তাহলে এইটা আমরা উদাহরণ দিয়ে বা যে রেজোনেন্স দিয়ে আমরা বুঝাবো যে অ্যামিনো গ্রুপ কেন অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, আর একটা বিষয়, এরা এখানে বলা হলো যে বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে অর্থপ্যারা নির্দেশকগুলো। এই জন্য অর্থপ্যারা নির্দেশকগুলোকে আবার অন্য নামেও বলা হয়, এদেরকে বলা হয় বলয় সক্রিয়কারী মূলক। বলয় সক্রিয়কারী মূলক। পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকতে পারে যে অ্যামিনো মূলক অর্থপ্যারা নির্দেশক, অথবা দেখাও যে অ্যামিনো মূলক বলয় সক্রিয়কারী মূলক, অথবা এরকম থাকতে পারে বলয় সক্রিয়কারী মূলক কাকে বলে উদাহরণ দাও। তাহলে বলয় সক্রিয়কারী মূলক এবং অর্থপ্যারা নির্দেশক একই জিনিস এবং এরা কিভাবে বেনজিন চক্রকে সক্রিয় করে তোলে এইটা তোমাদেরকে দেখায় রেজোনেন্স কাঠামো। অ্যামিনো মূলকের নাইট্রোজেন পরমাণুর উপরে মুক্ত জোড় ইলেকট্রন আছে, আর বেনজিন চক্রে সঞ্চরণশীল পাই বন্ধন আছে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে এবং এগুলো একাত্তর দ্বিবন্ধন আছে। তো দ্বিবন্ধনের সাথে মুক্ত জোড় ইলেকট্রনের একটা মিথস্ক্রিয়া ঘটে, দ্বিবন্ধনের সাথে মুক্ত জোড় ইলেকট্রনের মিথস্ক্রিয়া ঘটে এবং এই মিথস্ক্রিয়ার ফলে যদি এরকম হয় যে নির্দেশকের কোন পরমাণু থেকে মুক্ত জোড় ইলেকট্রন বেনজিন চক্রে সঞ্চালিত হয়, সঞ্চালিত হওয়ার ফলে বেনজিন চক্রে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায় এবং এর ফলে বেনজিন চক্রটা সক্রিয় হয়ে ওঠে এবং অর্থপ্যারা অবস্থানে প্রতিস্থাপন ঘটায়। এই যে মুক্ত জোড় ইলেকট্রন এবং দ্বিবন্ধনের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন ও দ্বিবন্ধনের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে, হ্রাস পায়। একে আবার মেসোমারিক প্রভাব বলে। মেসোমারিক প্রভাব, তাহলে এটাও আবার জেনে থাকা দরকার। মেসোমারিক প্রভাব কি? মেসোমারিক প্রভাব হচ্ছে যে মুক্ত জোড় ইলেকট্রন এবং দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনে অবশ্যই পাই ইলেকট্রন আছে, এই দুই ইলেকট্রনের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে কি হবে, বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে। যদি বৃদ্ধি পায় তাহলে এটাকে বলা হয় ধনাত্মক মেসোমারিক প্রভাব। এটাকে m প্লাস m দ্বারা প্রকাশ করা হয়, প্লাস
ধনাত্মক মেসোমারিক। আর যদি সক্রিয়তা হ্রাস পায় তাহলে ঋণাত্মক মেসোমারিক প্রভাব বলা হয়। মেসোমারিক প্রভাব এটা -m দ্বারা মেসোমারিক ঋণাত্মক -m দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মেসোমারিক প্রভাব দ্বারা এই অ্যামিনো গ্রুপ বেনজিন চক্রীয়কে সক্রিয় করে এবং সেটা রেজোনেন্সের দ্বারা। তাহলে মেসোমারিক প্রভাব তোমরা জানলে। এবার আমরা দেখব যে এটা রেজোনেন্স কিভাবে ঘটায়। আগেই বলেছি যে অ্যামিনো গ্রুপের নাইট্রোজেনের উপর যে মুক্তজোড় ইলেকট্রন, সেই মুক্তজোড় ইলেকট্রন বেনজিন চক্র দ্বারা আকৃষ্ট হয়। এইটা বেনজিন চক্রের দিকে আসতে থাকে। এই ইলেকট্রন যখন কার্বনের সাথে নাইট্রোজেনের দ্বিবন্ধন সৃষ্টি করতে চাইবে তখন পাশাপাশি দুইটা দ্বিবন্ধন থাকতে পারবে না। এই দ্বিবন্ধন তখন বাইরে চলে আসবে। কি রকমের চিত্র হতে পারে? এরকম চিত্র হবে যে এইখানে দুইটা ইলেকট্রন দ্বিবন্ধন ইলেকট্রন চলে আসছে, এইখানে দ্বিবন্ধনের সৃষ্টি হয়েছে, এখানে NH2 এবং এখানে কি নাইট্রোজেনের উপরে যেহেতু ইলেকট্রন ছিল, ইলেকট্রন চলে আসছে, এখানে ধনাত্মকতার সৃষ্টি হয়েছে। আর এইখানে দ্বিবন্ধন আগের আছে, এখানে দ্বিবন্ধনটা পূর্বের মতোই থাকলো। এইবার যদি এই বাইরের ইলেকট্রন এই দুই কার্বনের মধ্যে দ্বিবন্ধন সৃষ্টি করতে চায় তাহলে পাশাপাশি দুইটা দ্বিবন্ধন থাকতে পারবে না, এই দ্বিবন্ধন বাইরে চলে আসবে। আসলে কি রকমের চিত্র আসবে? এরকম চিত্র আসবে যে এখানে দ্বিবন্ধন তৈরি হলো, এইটা পূর্বের দ্বিবন্ধন, আর এইখানে ইলেকট্রন বাইরে চলে আসছে, আর এখানে যা ছিল আগের মতোই NH2 এটা প্লাস। এইবার যদি এই ইলেকট্রন এখানে এই দুই কার্বনের মধ্যে দ্বিবন্ধন সৃষ্টি করতে চায় তাহলে পাশাপাশি দুইটা দ্বিবন্ধন থাকতে পারবে না, এই ইলেকট্রন বাইরে চলে আসবে। তাহলে কি রকমের চিত্র আসবে দেখো একটু, যে এখানে দ্বিবন্ধন ছিল, এইখানে দ্বিবন্ধন তৈরি হলো, এখানে ইলেকট্রন বাইরে চলে আসলো, আর এখানে আগের মতো যা ছিল NH2 প্লাস। এইবার দেখো এই ইলেকট্রন যদি এখানে দ্বিবন্ধন তৈরি করতে চায় তাহলে পাশাপাশি দুইটা দ্বিবন্ধন থাকতে পারবে না, এই তখন এখানে চলে আসতে চাইবে। তাহলে কি রকমের চিত্র আসবে? চিত্রটা এরকমের যে এখানে দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন নতুন ভাবে তৈরি হলো, আর এইখানে এবার দ্বিবন্ধন ভেঙে গিয়ে নাইট্রোজেনের উপরে ওই দ্বিবন্ধনের ইলেকট্রন চলে গেল, পাই বন্ধনের ইলেকট্রন এখানে মুক্তজোড় হিসাবে নাইট্রোজেনের উপরে চলে গেল, এটা পূর্বের মতো থাকলো। দেখো আমি যেখানে শুরু করেছিলাম এখানে দ্বিবন্ধনের অবস্থান, আর এখানে শেষ করেছি এখানে দ্বিবন্ধনের অবস্থান পরিবর্তন হয়ে গেছে। এইটাকে যদি আমি আবার রেজোনেন্স কাঠামো হিসেবে তৈরি করতে চাই বা করাই, রেজোনেন্স করি, তাহলে এই অবস্থায় আবার ফিরে আসবে। অর্থাৎ এই তিনটা দ্বিবন্ধন পর্যায়ক্রমে ঘুরতেই থাকবে। এই কারণে বেনজিন চক্রের ভিতরের যে অবস্থা, ভিতরের যে পাই বন্ধনগুলোকে সেগুলোকে বৃত্তাকার চাকতিক পাই ইলেকট্রন মেঘ হিসাবে লেখা হয়, এটা NH2। তাহলে এটা হচ্ছে রেজোনেন্স কাঠামো কার? অ্যামিনো বেনজিন অথবা অ্যানিলিন। এটা ছিল কি? অ্যানিলিন। এখন অ্যামিনোমূলক যে অর্থপ্যারা নির্দেশক সেটা বেনজিন চক্রকে সক্রিয় করে কিভাবে? দেখো প্রথমেই যেটা বলা হয়েছে যে অ্যামিনো গ্রুপ থেকে ইলেকট্রন বেনজিন চক্রকে দান করে, ফলে বেনজিন চক্র রেজোনেন্স কাঠামো তৈরি করতে রেজোনেন্স ঘটায় এবং যত
না না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, না, ওষুধ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।